রেডি? গত বছর 22 এপ্রিল 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কালক্ষেপ না করে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা কোনো চাকরি যেতে দেব না। ঠিক 1 বছর পর এপ্রিলে আজকে সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখল, যা প্রমাণ করছে যে রাজ্য সরকারের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোক তারা টাকা নিয়ে স্কুলের চাকরি, স্কুলের শিক্ষাকর্মীর চাকরি বিক্রি করেছে। কিন্তু আমরা এটাও জানি, যারা এইভাবে টাকা নিয়ে ফাঁকা ওএমআর শিট দিয়ে চাকরি পেয়েছে তাদের সংখ্যা সীমিত নয়। সংখ্যা বেশিরভাগ যারা শিক্ষক শিক্ষিকা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে নন টিচিং স্টাফদের মধ্যে এই সংখ্যাটা বেশি, যারা টাকা দিয়ে চান্স পেয়েছিলেন। সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোর্টের যে অবজারভেশন যা দেখেছি এতদিন, বা কোর্টে রাজ্য সরকার এবং সিবিআই যা বলেছে তাতে দেখতে পেয়েছি বেশিরভাগ শিক্ষক এবং শিক্ষিকা তারা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার পার্টির জন্য এদের সবাইকে ভুগতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপাচ্ছেন কার কাছে, কার ঘাড়ে? কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কখনো সুকান্ত মজুমদার, কখনো বিজেপি। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে কয়েকটা প্রশ্ন করতে চাই যে আজকে যে 26,000 লোকের চাকরি চলে গেছে, কারণ কি? প্রথম কারণ, 26,000 লোকের চাকরি গেছে শিক্ষক শিক্ষিকার এবং অন্যান্যদের, তার প্রথম কারণ হচ্ছে কারা যোগ্য এবং অযোগ্য এদের মধ্যে ডিমার্কেশন করা যায়নি। যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ডিমার্কেশন করার দায়িত্ব কার? বিজেপি না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের না সিবিআই? সিবিআই কে যদি উপযুক্ত তথ্য প্রমাণ এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার দিত, তাহলে পরে আজকে এই অবস্থা হতো না। সিবিআই কে উপযুক্ত তথ্য প্রমাণ এবং যে লোকাল স্ট্যান্ডি আদালতের কাছে যে এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের অথরিটি আছে এটা বলা, সিবিআই এর অথরিটি নেই, আইনগত জায়গা নেই সিবিআই। সিবিআই কে যদি এই লিস্ট তুলে দিত তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, এবং এটার পাপ। এই পাপ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি। ওম প্রকাশ চৌটালা করেছিলেন, তিনি জেলের ভেতরে আছেন। আগামীকাল আরো একটি কেস আছে, সেই কেসে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে। ডিসিশন কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা, ক্যাবিনেট, সবার জেলে যাওয়া উচিত। আমি তদন্তকারী সংস্থাকে বলবো এবং আদালতের কাছে আমি আবেদন করব, এবং তারা জেলে যাবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। কারণ এই যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে, আমাদের ব্রাত্যবাবু তার একটা বিশেষ বাংলায় নাম দিয়েছিলেন, আমার সরকার একটা শব্দ বন্ধ দিয়েছিলেন। এই পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। সেই কেসটা এতদিন আটকে ছিল, কারণ এই কেসের রায় হয়নি। আজকে এই কেসের রায় হয়েছে, আগামীকাল আমরা আশা করছি যে রায় আর চলে আসবে। 8 তারিখে শুনানি আছে, আগামী দিনে এর রায় চলে আসবে। এবং সেই রায় এই সুপার নিউমেরিক পদ যারা তৈরি করেছিলেন, অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য সব চোরগুলোর জেলে যাওয়া হচ্ছে। পুরো ক্যাবিনেট মমতা বন্দ্যোপাধ্যায় সহ, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, শুড বি বিহাইন্ড দ্য বার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল বেশ কয়েক হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, চাকরি বিক্রি করেছে। মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ, তারপর নিজে এসে প্রেস কনফারেন্স করেন। দোকান কাটা না হলে কতটা নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। আপনি সততার প্রতি
হাতে আইফোন নিয়ে হাওয়াই চটি নিয়ে ঘুরে বেড়ান, আর আপনার লোক লক্ষ লক্ষ টাকা এবং সেই টাকার ভাগ সেটা কাকুর অডিওতে পরিষ্কার হয়ে গেছে। পার্থ লোভী, পার্থ কত কোটি নিয়েছে, অভিষেক নামে কেউ একজন নিয়েছে, তিনি কে আমরা বুঝতেই পারছি। তার টেনশনে বডি ওয়েট কমে যাচ্ছে, দিন দিন দেখতে পাচ্ছি ড্রাই ওয়েট কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এই বুঝি জেলের ভেতরে যেতে হয়, এই বুঝি জেলের ভেতরে যেতে হয়। মানিকবাবু কত নিয়েছেন, দিদির আদরের মানিক সোনা, প্রত্যেকের ভাগ বাটনা ঠিক ছিল। সেই ভাগ বাটনা করে টাকা নিয়ে আপনার চাকরি বিক্রি করেছেন। আজকে পরিষ্কার হয়ে গেছে, রাজ্য সরকার পর্যন্ত মেনে নিয়েছে এসএসসি যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কোর্টের সামনে। এত জায়গা নেই, তারপরে মুখ্যমন্ত্রী বড় চোরের মায়ের বড় গলা, বড় বড় মুখ করে অন্যকে দোষ দেওয়ার কথা বলেন। এসএসসি এবং বোর্ডের নিয়োগের রেকমেন্ডেশনে হেরফের দেখলেই বোঝা যাচ্ছে নবম এবং দশম শ্রেণী নিয়োগের জন্য অতিরিক্ত 1539 ব্যক্তিকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে। সহকারী শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অতিরিক্ত 199 এবং গ্রুপ ডির জন্য 669 অতিরিক্ত এবং গ্রুপ সির জন্য 416 অতিরিক্ত নিয়োগপত্র দেওয়া হয়েছে। এবং এর জন্য বোর্ড এবং এসএসসির তরফ থেকে কোনো ধরনের কৈফিয়ত আদালতের কাছে দেওয়া হয়। সিবিআই তদন্তে কি দেখা যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি, গ্রুপ সি, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার ওএমআর ইভ্যালুয়েট করতে একটি কোম্পানিকে দায়িত্ব দেয়। কে সেই কোম্পানি? তাৎপর্যপূর্ণভাবে এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে কোন রকম ওপেন টেন্ডার ছাড়াই, এবং এই ধরনের যত টেন্ডার পশ্চিমবঙ্গে দেওয়া হয় আপনাদের কাছে আমি বলছি, খোঁজ নিন আপনারা সাংবাদিকরা, আপনারা আমাদের থেকে কম জানেন না। যারা টেন্ডার পায় বা যাদেরকে টেন্ডার দেওয়া হয় তাদের কাছে ফোন চলে যায়, টেন্ডার পেলে আপনি এই কাজ নিজে করতে পারবেন না। কার কাছ থেকে যায়? তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বে শ্বশুর বাড়ির তরফের লোকের কাছ থেকে যায়। তারা গৌতম গম্ভীরের আত্মীয় হয় কিনা আমার জানা নেই, কিন্তু টাইটেলের মিল আছে। তাদের কাছ থেকে ফোন চলে যায় এবং তারা সেই টেন্ডারে অলিখিতভাবে পার্টিসিপেট করে। ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এরকম হচ্ছে, আমরা বহু জায়গায় এই ধরনের দেখেছি। আমার জানা আছে একজন বাঙালি ম্যানেজার, বিজনেসম্যান, যিনি বাংলায় বিজনেস করেন না, ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টেন্ডার ফেলেছিলেন কলকাতাতে। তার কাছে ফোন এসে গেছিল ওই পরিবার থেকে যে আপনি টেন্ডার ফেলবেন না, টেন্ডার ফেললে আপনাকে টেন্ডার আমরা করতে দেব না। আজকে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন। সিবিআই এই তারপরে কি দেখতে পাই, এসএসসির তরফ থেকে দাবি করা হয় যে সকল সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের মধ্যে লোয়েস্ট টেন্ডার ভ্যালুর উপর ভিত্তি করে নাকি এদেরকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কি কি প্যারামিটারের উপর ভিত্তি করে সংস্থাগুলিকে ডাকা হয় তার কোনো উত্তর এসএসসি দেয়নি। এইরকম একটা সেন্সিটিভ কাজ, চাকরি দেবেন আপনি। শুধু তাই নয়, আগামী দিনে বাংলার ভবিষ্যৎ প্রজন্ম যারা বাংলা তথা দেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, তাদেরকে তৈরি করবে যারা, অর্থাৎ সম্মানীয় শিক্ষকগণ, শিক্ষিকাগণ, তাদেরকে আপনি নিয়োগ করতে চলেছেন। অথচ যে সংস্থাকে নিয়ে তার ওএমআর থেকে শুরু করে সমস্ত কাজ করছেন, যার অনেস্টি আছে কিনা, যার উপর বিশ্বাস করা যায় কিনা, কোনো কিছু দেখার ক্রাইটেরিয়া আপনারা উল্লেখ করেন। সার্ভারে দেওয়া তথ্য এবং পরবর্তীকালে নতুন করে আসা তথ্য থেকে দেখা যায় যে একাধিক ক্যান্ডিডেটের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং ওয়েবসাইটে তোলা নম্বরের মধ্যে ব্যাপক হেরফের। আমি আগেও বহুবার বলেছি, আমার একজন স্বর্গত মাস্টারমশাই, এখন তিনি মারা গেছেন খুব অল্প বয়সে, তিনি এসএসসির ইন্টারভিউ নিতে এসেছিলেন মালদাতে। এসে আমাদের ডিপার্টমেন্টে এসেছিলেন, যেহেতু মালদায় আমি ভোটের ডিপার্টমেন্টে তখন অধ্যাপক ছিলাম। তিনি এসে কনফেস করে গেছিলেন যে আমাদেরকে নিয়ে সই করিয়ে দেওয়া হচ্ছে মার্কস স্লিপে, কোনো নাম্বার বসাতে দেওয়া হচ্ছে না। এটা আমি তখনকার কথা বলছি যখন আমি রাজনীতি থেকে শত হত্য দূরে থাকতাম। এটা আমরা দেখছিলাম চোখের সামনে কিভাবে নির্লজ্জের মতো মাস্টারমশাই হওয়ার চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। আর সেই মুখ্যমন্ত্রী যিনি পসার বসিয়ে ডালা নিয়ে হাটে মাস্টারমশাইদের চাকরি বিক্রি করেছেন, শিক্ষকদের চাকরি বিক্রি করেছেন, সেই মুখ্যমন্ত্রী আজকে চোরের মায়ের বড় গলা নিয়ে কথা বলছেন। লজ্জা লাগে না আপনার? এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এরকম মহাপাপ
ভারতবর্ষের আর কোনো মুখ্যমন্ত্রী করেছে কিনা সন্দেহ আছে। আজকে মুখ্যমন্ত্রী আপনাদের সামনে এসে, আমাদের সামনে এসে মুখ দেখাচ্ছে। আপনি আপনার দুধেল গাইদেরকে নামিয়ে ভ্যান্ডালিজম করতে পারেন, গুন্ডামি করতে পারেন, ভোট লুট করে জিততেও পারেন, কিন্তু এই যে চুরি, এই চুরির হাত থেকে আপনি জীবনে বাঁচতে পারবেন না। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে, আমি বলে দিচ্ছি, যে দুজন মুখ্যমন্ত্রী চাকরি বিক্রি করে জেলে গেছিলেন, একজন জেলের ভেতরে আছে আর একজন আপনি জেলের ভেতরে যাবেন, লেখা থাকবে ভারতবর্ষের পলিটিক্যাল ইতিহাসে, এবং সেটা আপনার সময় আসছে। অত্যন্ত বিচলিত করে দেওয়ার ব্যাপার হলো, সময়কালে বিভিন্ন ব্যক্তি এবং বেসরকারি সংস্থার সাথে এসএসসির অনেক ইমেল আদান প্রদান হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে ওএমআর শিটের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এসএসসির তরফ থেকে অরিজিনাল ওএমআর 2019 সালে স্ক্যান ওএমআর ধ্বংস করে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার। সিবিআই আদালতকে জানায় যে যখন সার্ভার তাদের কাছে আসে তখন এসএসসির ডেটাবেসে কোনো ওএমআর শিট ছিল না। ব্ল্যাঙ্ক ওএমআর জমা দেওয়া হয়েছিল এমন ব্যক্তিদের নম্বর বাড়িয়ে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পার্থবাবুর কাছে লিস্ট আসতো, লিস্ট, এবং আমি নাম নিচ্ছি না কারণ আপনারা জানেন সব নাম নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীর বাড়ির অরাজনৈতিক ব্যক্তিত্ব মহিলা, সেটাও বলে দিচ্ছি, তার নামে লিস্ট এসেছিল। পার্থবাবুর বাড়িতে যারা যান তারা দেখে, নিজের চোখে দেখে আমাদেরকে বলেছে, এবং সেখানেও কেমন বিজনেস হতো দেখুন। 600 নাম আসছে, হচ্ছে 200 জনে, 600 জন কিন্তু টাকা দিয়েছে তৃণমূলের নেতাদেরকে। তাই যাদের চাকরি চলে গেছে, যাদের ওএমআর শিট ফাঁকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকে আমি অনুরোধ করব, যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন দল বেঁধে তার বাড়িতে যান, কাঁঠাল গাছে বাঁধুন, আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না। এবং এরপরে এই টাকা নেওয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে, কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা। আমরা বলে দিলাম 7 তারিখে প্রয়োজনে আমাদের যুব মোর্চা কালীঘাট যাবে। শুধু তাই না, প্রয়োজনে বলতে আমি এখনই ঘোষণা করে দিচ্ছি, আগামী 13 তারিখ কলেজ স্কয়ার থেকে রানী রাসমণি রোড ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ মিছিল বের করবে। কলেজ স্কয়ার থেকে রানী রাসমণি রোড, হাজার হাজার মানুষ, বঞ্চিত চাকরি প্রার্থীরা, যাদের চাকরি চলে গেছে, তাদেরকে আমি অনুরোধ করবো সেই মিছিলে পা মেলানোর জন্য। এই লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই নয় শুধু, এই লড়াই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াই। বাঙালির অন্য কিছু নেই, শিল্প শেষ হয়ে গেছে, বাঙালির কালচার কৃষ্টি অধগামী এই মুহূর্তে। আমাদের আর দ্বিতীয় সত্যজিৎ রায় নেই। আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ তৈরি করা অনেক আগে ভুলে গেছি। বাঙালির যেটুকু ছিল সরকারি শিক্ষা ব্যবস্থাটা ছিল, যেখান থেকে আমি পড়ে এসেছি, ভালো মাস্টারমশাইদের কাছ থেকে শেখার সুযোগ হয়েছে। আর শুধু এটা নয়, এটা কলির সন্ধে আমি বলছি, এরপরে স্কুল সার্ভিস কমিশনের সাথে কলেজ সার্ভিস কমিশন আসবে। ভাবতে পারেন, কলেজে যে ব্যক্তিরা পড়াবে, বিশ্ববিদ্যালয়ে যে ব্যক্তিরা পড়াবে, আমরা জীবনে ভাবতে পারতাম না। আমি যখন প্রথম কলেজের শিক্ষক হয়েছিলাম, পাবলিক সার্ভিস কমিশন দিয়ে, পিএসসি দিয়ে, হাতে গোনা কলেজ ছিল, গর্ব হতো পিএসসি দিয়ে, লাল কার্ড নিয়ে ঘুরে বেড়াতাম, এবং আমরা গর্ব করতাম যে কলেজে চাকরি পেতে গেলে, পিএসসি চাকরি পেতে গিয়ে দম লাগে। আমার মনে আছে সেই সময় আমার ইউনিভার্সিটি থেকে আমরা মাত্র 2 জন কোয়ালিফাই করতে পেরেছিলাম ইন্টারভিউতে, আমি এবং আমার এক সিনিয়র দিদি, উনি রিজার্ভ ক্যাটাগরিতে, আমি জেনারেল ক্যাটাগরিতে। এই ধরনের বাংলার শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আমরা গর্ব করতাম। আজকে সেই বাংলার শিক্ষা ব্যবস্থাকে এই মুখ্যমন্ত্রী এবং তার দল পণ্যে পরিণত করেছে, পুরোটাই মল। তাতে বিশ্ববিদ্যালয়ের চাকরিও বিক্রি হয়, কলেজের চাকরি বিক্রি হয়, স্কুলের চাকরি তো কি বলবো, ব্ল্যাক মার্কেটের টিকিটের মতো বিক্রি হচ্ছে। যেমন সিনেমা হলের সামনে আগে আমরা দেখতাম 10টা 5 এরকম করে ঘুরে বেড়াতো যারা দাঁড়াল, তারা মুখ্যমন্ত্রী দলের লোকজন গলিতে গলিতে এই কয়েক বছর আগে ঘুরে বেড়াতো। এইভাবে প্রত্যেক জায়গায় গিয়ে জিজ্ঞেস করুন, বলে দেবে অমুককে টাকা দিলে চাকরি পাওয়া যায়, বাচ্চা বাচ্চা ছেলেরা বলে দেবে। আজকে এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে
সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। এমনকি গ্রুপ ডির ক্ষেত্রে 48% নিয়োগে দুর্নীতি হয়েছে। আর ক্যাবিনেট লেভেল পর্যন্ত যখন এটা চেষ্টা করা হয়েছে সুপার নিউমারি পদ তৈরি করে, অতিরিক্ত পদ তৈরি করে এদেরকে বাঁচানোর জন্য, শুধু একা পার্থ চট্টোপাধ্যায় যদি যুক্ত হতেন তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য তো এত বড় এক্সারসাইজ হতো না। পার্থ চট্টোপাধ্যায়কে বলির বাঠা করে দেওয়া হয়েছে, পার্থদা আপনি যান ভাগারে, আমরা আমোদ প্রমোদ করবো হারে। পার্থ চট্টোপাধ্যায় একা তো করেননি, আমরা জানি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে লিস্ট আসতো, সেই লিস্ট কোন কম্পিউটারে নবান্নে হতো তৈরি সেটাও আমরা জানি। হ্যাঁ, সিবিআই এর হাতে হয়তো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, সব কিছুটা লোপাট করেছে। আর পার্থবাবু দলের অনুগত সৈনিক হয়ে এখনো মুখ খোলেননি ভয়ে, অথবা অনুগত্যে সেটা আমরা জানি না। যে ওনার যারা বাইরে আছে তাদের তো জীবন থাকবে কি থাকবে না, জীবন নিয়ে সংশয় হতে পারে, ওনারও তো মেয়ে জামাই আরো অনেকে আছে। তো আমরা এই অবস্থায় যখন দিনের পর দিন এসএসসি হচ্ছে না, স্কুলগুলো ফাঁকা, খবর দেখলাম মাস্টারমশাই পরীক্ষা নিচ্ছিলেন, পরীক্ষা ছেড়ে স্কুল থেকে বেরিয়ে গেছেন কাঁদতে কাঁদতে, কারণ চাকরি চলে গেছে তার। কেন? মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য ভাগ করে দেন, ভাগ করে দিতে বলেননি। মাত্র কয়েক হাজার অযোগ্যকে এবং কয়েকশো তৃণমূল নেতাকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 20,000 পরিবার বা 26,000 পরিবারকে জলাঞ্জলি দিয়ে দিলেন। কারণ তার নিজের পরিবার ছাড়া অন্য কোন পরিবারের সুখ শান্তি তার পছন্দ নয়। তাই আমার মনে হয় প্রাথমিকের পর এরপরে কলেজ সার্ভিস কমিশনও আসছে, বিশ্ববিদ্যালয় নিয়ে এখনো তদন্ত শুরু হয়নি। আমার তো মনে হয় WBCS নিয়ে তদন্ত করা হচ্ছে। WBCS-এও একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে। আপনি বলেছিলেন ডবল চাকরি হবে, ডবল চাকরি দূরের কথা, যাদের চাকরি ছিল তাদেরটাও থাকছে না। আমরা প্রয়োজনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আন্দোলন করছি। আজকে অবাক লাগলো একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে পদে বসে আছেন, তিনি সুপ্রিম কোর্টকে করছেন, অপমান করছেন। আমরা শোভা পাই। আপনি গোটা বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে ভারতবর্ষের টোটাল বিচার ব্যবস্থাটাকে ফার্স বলছেন। আপনি বলছেন একজন বিচারপতির বাড়িতে টাকা পাওয়া গেছে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে তো আরো বেশি টাকা পাওয়া গেছে। তাহলে গোটা তৃণমূল দলটাকে ধরে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত। সেই যুক্তিতে গোটা তৃণমূল দলটাকে নিষিদ্ধ করা উচিত। আপনি পদে বসে সংবিধান এর শপথ নিয়ে সুপ্রিম কোর্টের এই জাজমেন্টকে বলছেন মানব না, হাজদামো পেয়েছেন নাকি? এ তো কোর্টের কন্টেম অফ কোর্ট হওয়া উচিত। আমি সুপ্রিম কোর্টকে হাত জোর করে অনুরোধ করব, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অপদার্থ চোর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের উচিত সুমোটো কন্টেম অফ কোর্ট করা। সংবিধানের পদে বসে থাকা সাধারণ ব্যক্তি বলতো আমরা মেনে নিতাম, তৃণমূলের মুখপত্র চোরেরা বলতো আমরা শুনতাম, হাততালি দিতাম, আনন্দ করতাম, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন সংবিধানের শপথ নিয়েছেন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার শপথ নিয়েছেন, তারপরেও যদি আপনি কোর্টকে কন্টেম করার কথা বলেন, তাও আবার অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি, সেই কোর্টকে কন্টেম করছেন, আপনার নৈতিক অধিকার নেই যে আপনি এই পদে বসে থাকবেন। তাই আমার সিবিআই এর কাছে অনুরোধ, মুখ্যমন্ত্রীকে তো আমরা পদত্যাগ দাবি করছি, সিবিআই এর কাছে অনুরোধ, এই দেহত্যাগ না করলে এরা পদত্যাগ করে না, কান ধরে জেলের ভিতরে ঢোকানো উচিত এবং পুরো ক্যাবিনেট জেলের ভিতরে থাকা উচিত। কারণ এই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে সুপার নিউমারি পোস্ট তৈরি করে এদেরকে পুনর্বাসন দেওয়া। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। বলা হচ্ছে যে আপনাদের সঙ্গে সিপিএম এর একটা যোগ সাজিশ, বিকাশ ভট্টাচার্যকে কাঠগড়া দান করানো হচ্ছে সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী বলছেন, এবং বলছি যে আপনারা যোগ সাজস করে এত মানুষকে পথে বসান, এবং এটা বিজেপির চক্রান্ত, কোথাও একটা গিয়ে বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত, সেটাও বলা। বাংলা শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে না, বাংলা শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার তো কারো প্রয়োজন নেই, মুখ্যমন্ত্রী তো নিজেই ভেঙে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই ভেঙে দিয়েছেন, সিম্পল লজিক। আপনি যুক্তিযুক্ত কথা বলেন, 26,000 লোকের চাকরি গেল কেন? আদালত বলছে যে উই কান্ট ডিফারেন্সিয়েট বিটুইন দ্য লিজিটিমেট অ্যান্ড ইনলিজিটিমেট পারসন। অর্থাৎ বাংলা করলে
যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ভাগ করা যায়নি, তাই 26,000 লোকের চাকরি গেছে। তো যোগ্য এবং অযোগ্যের মধ্যে ভাগ করা যায়নি কার জন্য? বিকাশবাবু বাধা দিয়েছেন কিনা আমার জানা নেই, উনি কোর্টে কি বলেছেন আমার আইডিয়া নেই, সেটা নিয়ে সেটা সিপিএম বলবে, সিপিএম এর দায়। বিজেপি একবারও বলেছে? বিজেপি বরঞ্চ যারা যোগ্য তাদের পাশে দাঁড়িয়েছে। আমি যোগ্য পদপ্রার্থীদের সাথে দেখা করেছি 2-3 বার, তাদেরকে লিগাল অ্যাডভাইস দেওয়ার জন্য প্রয়োজনে বলেছিলাম যে তাদের যদি সহায়তা লাগে আমরা উকিলের ব্যবস্থা করে দেবো। এবং আমাদের প্রথম থেকে স্ট্যান্ড ক্লিয়ার ছিল, যোগ্যদের চাকরি যাওয়া চলবে না। আজকে মুখ্যমন্ত্রী যেহেতু তথ্য দেয়নি, এসএসসি যেহেতু তথ্য রাখেনি কে ইললিজিটিমেট আর কে লেজিটিমেট, অর্থাৎ কে যোগ্য কে অযোগ্য, তার জন্য 26,000-এর চাকরি গেছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করবো, এই পয়েন্টের উত্তর যদি ক্ষমতা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তো পারবে না, অন্য কেউ যদি থাকে সে যেন দেওয়ার চেষ্টা করে। দাদা, আজকে বিকাশ ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের দুজনের নাম বারবার করে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বললেন। স্বাভাবিকভাবেই আজকে রায়ের ভিত্তিতে একটা অংশের জনরোষ তৈরি হয়েছে। কোথাও কি উনি এনাদের দুজনকে টার্গেট করে দিচ্ছেন না? না, মুখ্যমন্ত্রী যেটা বরাবরের পলিসি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কোনো দায় নেবে না। চুরি করবেন উনি, ওনার ভাইপো, ওনার মন্ত্রিসভা চোরেদেরকে বাঁচানোর জন্য মিটিং করবে, সুপার নিউমারি ফোর্স তৈরি করবে, আর দায় হচ্ছে এদের। বিকাশবাবু সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না, বিকাশবাবুর প্রতি আমার কোনো সহানুভূতি নেই। বিকাশবাবু কি করেছেন সেটা সিপিএম বুঝে নেবে, ওটা সিপিএম এর বোঝা, আমাদের বোঝা না। বিকাশবাবুর ব্যাপার বিকাশবাবু আর সিপিএম বলবে। আমার বক্তব্য হচ্ছে অভিজিৎ বাবুকে নিয়ে। অভিজিৎ বাবু যখন জাজ ছিলেন সেই সময় তিনি জাজের পদে বসে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যে জাজমেন্ট দেওয়ার কথা ছিল সেই জাজমেন্ট দিয়েছেন। কারণ আজকে সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট প্রমাণ করলো যে অভিজিৎ বাবু ঠিক ছিলেন। উনি বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, বাকিটার তো বিসর্জন হয়ে গেছে, এবার ঢাকিটার বাকি আছে। ঢাকি ভাবছে ফাঁকি দিয়ে অন্যের ঘাট দিয়ে বেরিয়ে যাবো, ফাঁকি দিতে নেবো না মুখ্যমন্ত্রী, আপনাকে জনতার আদালতের সামনে দাঁড় করাবো। আর সিবিআই যদি করতে না পারে, 26-এ আমরা সরকারে আসার পর কমিশন বসাবো, কমিশন বসিয়ে মুখ্যমন্ত্রীকে তার এই চুরির জন্য এবং তার দলের যারা এই চুরির সাথে যুক্ত তাদের প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা করবে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওরকম ভেদ কথা না, উনি বলেছিলেন সিপিএম এর লোকেদেরকে জেলে পাঠাবো, কাউকে পাঠানো, সেটিং করে নিয়েছে। আসল সেটিংটা ওখানে, সব সেকুলার একদিকে। রামনবমীর দিন বুঝতে পারবেন কার সাথে কার সেটিং আছে, ওয়াকআপ বিলে বুঝতে পারবেন কার সাথে কার সেটিং আছে। সিপিএম, তৃণমূল, বাম, অতি বাম, ঝান্ডু বাম সব একদিকে, রাম একলা দাঁড়িয়ে আছে। রাম তখনও কম্প্রোমাইজ করেনি, এখনো কম্প্রোমাইজ করবে না। রাম সত্যের পক্ষে ছিলেন, রাম সত্যের পক্ষেই আছেন। রাম রাবণকে ধ্বংস করবেই, এটাই সত্য, এটাই বারবার হয়ে এসছে ভারতবর্ষে। এই ভারতবর্ষের পূর্ণভূমিতে এই নতুন রাবণ রূপী যারা আছে সেই রাবণরা ধ্বংস হবে। রামের 26,000 শিক্ষকের মধ্যে এমন 5,500 শিক্ষক আছেন যারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন। এটা একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে, আজ থেকে তাদের চাকরি নেই। এটা নিয়ে কি বলবেন আপনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী? দেখুন, এটা তো রাজ্য সরকারকে ভাবতে হবে তারা কি করবে। সিভিক ভলেন্টিয়ার মতো সিভিক শিক্ষক নিয়ে আসবেন কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী চুরির জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী পার্টির করা চুরির জন্য বাংলার ছাত্র সমাজকে ভুগতে হচ্ছে। সেই জন্য তো সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে দিন দিন। আপনারা নিশ্চয়ই শুনেছেন কত হাজার স্কুল বন্ধ হয়ে গেছে আমাদের রাজ্যে। যে কলেজগুলোতে এক সময় লাইন দিয়ে অনার্সের ফর্ম পাওয়া যেত না, আমি নিজে এইচএস পাস করার পর কলকাতায় এসে লাইন দিয়ে ফর্ম তুলেছিলাম কলেজে ভর্তি হবো বলে। আমি, আমার মা লাইনে দাঁড়িয়েছিলাম কয়েক ঘন্টা। আজকে সেই কলেজগুলোতে অনার্সের পদ, অনার্সের সিট ফাঁকা থাকে কলকাতার সন্নিকটে বিখ্যাত বিখ্যাত কলেজে। কেন? কেউ পড়তে চাইছে না। যতজন মাধ্যমিক দিয়েছিল ততজন শিক্ষার্থীর মধ্যে কয়েক লাখ শিক্ষার্থী নেই, এইচএসে নেই, তারা হাওয়া হয়ে গেছে। কোথায় চলে গেছে কেউ জানে না। শিক্ষা ব্যবস্থার প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই। সন্দেহের চোখে ছাত্রছাত্রীরা শিক্ষকদের, শিক্ষিকাদের দিকে তাকায়। নিশ্চয়ই পার্থবাবুকে টাকা দিয়ে চাকরি পেয়ে সেই ধরনের কথাবার্তা স্কুলের মধ্যে একটু বেশি বয়সী ছেলে মেয়েরা, মানে যারা উঁচু ক্লাসে পড়ে সেই সমস্ত ছাত্রছাত্রীরা আলোচনা করে। সুকান্ত, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি এই পড়ুয়াদের সঙ্গে আছেন। নেতাজি ইন্ডোরে তাদের একটি সমাবেশে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন
যে এই পরিস্থিতি যেখানে তারা পড়েছেন, এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, তারা যদি কেউ কোনো পদক্ষেপ নিয়ে নেন, কোনো ক্ষতি করে নিজেদের, তার জন্য দায় আপনাদের থাকবে। চুরি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, দায়ী আমরা হবো। বাহ, তার মানে আমি খেলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় পেট ভরে, তাই হয় কি না? উনি খেলে আমার পেট ভরবে। আপনি চুরি করেছেন, আপনার পার্টি চুরি করেছে, দায় আপনার। আপনার পার্টির জেলা জেলাতে নেতারা টাকা নিয়েছে, এই এসএসসি ছেলে মেয়েরাই বলবে। আমি বলছি তাদেরকে মুখ খুলে বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বাজাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়ে গেছে। ত্রিপুরাতে 10,000 চাকরি চলে গেছিল, মানিক সরকার তিনি হাওয়া হয়ে গেছেন, তার জায়গায় মানিক শাহ, ডক্টর মানিক শাহ বসে গেছে, স্বচ্ছ ভাবমূর্তি মুখ্যমন্ত্রী। বাংলাতেও তাই হবে। 26,000 চাকরি গেছে, চোর মুখ্যমন্ত্রী আউট, সব মুখ্যমন্ত্রী বসবে বাংলার প্রতি। রামনবমীর মিছিল নিয়ে সতর্ক প্রশাসন, আপনারা কি মনে হয় যে সরকার বা প্রশাসন মিছিল রামনবমী করতে দেবে বা দিতে চায় আদৌ? দেখুন, আজকের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে চেষ্টা করবেন রামনবমী আটকানোর, রামনবমীতে ঝামেলা করার, এবং তার দলের দুধেল গাইদেরকে দিয়ে রামনবমীতে হামলা করানোর চেষ্টা করবেন। কারণ তাহলে মিডিয়া এটাকে পিক আপ করবে, এসএসসিটা সাইডে চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করবে, প্ল্যানফুলি করবে। সেজন্য আমি রামনবমীতে যারা হিন্দুরা যাবেন তাদের সতর্ক করছি, কোনো প্ররোচনায় পা দেবেন না। এবং বাংলার মুসলিম সমাজকে বলছি, আজকে চাকরি চলে গেছে, তাদের মধ্যে মুসলিমরাও আছে। এই চোরেদের হাত থেকে আপনিও রক্ষা পাবেন না মুসলিম বলে, সেটাই চোরেদের পাশে দাঁড়াবেন না। রামনবমীর মিছিল গেলে পাশে দাঁড়ান, পারলে অংশগ্রহণ করুন, যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শরবত খাওয়ান, তাদের জন্য আশীর্বাদ করুন। রাম তো সবার। যখন রাম এই পৃথিবীতে এসেছিলেন তখন তো ইসলাম বলে কিছু ছিল না, অন্য কিছু বলেও কিছু ছিল না, হিন্দু শব্দও তখন হয়তো ছিল না। রাম তো সনাতনের, ভারতবর্ষের সবার পূর্বপুরুষ রাম। যাদবপুর কাণ্ডের অভিযোগ, আরজিকর কাণ্ডের বিক্ষোভ দেখানোর জন্য যাদবপুর থানার হাতে, পুলিশের হাতে একজন শিল্পী গ্রেপ্তার হয়েছে, চয়ন সেন। তিনি দেওয়াল লিখন করেছিলেন, উই ওয়ান্ট রেবেলিয়ন, সশস্ত্র বিপ্লব চাই, এবং সেটার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রাফিটি এঁকেছেন। দেখুন, যদি তিনি শিল্পী হিসেবে এঁকে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করার বিরোধিতা আমরা করছি, কিন্তু তিনি যদি নকশালপন্থী হন এবং ভারতবর্ষের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কথা বলেন তাহলে আমরা তার পাশে নেই। আমরা মনে করি ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে, যে দেশে আমার মতো একজন সাধারণ পরিবারের লোক ভারতবর্ষের একজন মন্ত্রী হতে পারে, যার জীবন শুরু হয়েছিল মাটির ঘর আর বিচলিত চাল থেকে, নদীর জল খেয়ে বড় হয়েছিলাম যখন শুরু হয়েছিল আমার জীবন, তেমন নদীর জলে খেয়ে মোটরে স্নান করে, সেই দেশের বিরুদ্ধে অস্ত্র তোলাটা একটা অপরাধ। এই দেশ সবাইকে সুযোগ দেয়। নরেন্দ্র মোদী একজন সাধারণ ঘরের চাওয়ালার ছেলে, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তার চুরি জামাই যদি ছেড়ে দিই, আমরা সাধারণ ঘরের মহিলা, তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এইরকম দেশের বিরুদ্ধে যারা অস্ত্র তোলা, রিবেলিয়নের কথা বলবে, তাদের সাথে আমরা নেই। আপনি গণতান্ত্রিক আন্দোলন করুন, আপনার সাথে আছে। আপনি আমার আলাদা মতাদর্শের লোক হতে পারেন, আপনি আমাকে গালিগালাজ করতে পারেন রাজনৈতিকভাবে, কোনো অসুবিধা নেই, তবুও আপনার সাথে আমরা আছি। সুব্রতদা, গতকাল রাতে 288-232 ভোটে ওয়াকফ বিল পাস হয়েছে, কিন্তু বিরোধীরা স্বাভাবিকভাবে তারা সোচ্চার ছিলেন, কিন্তু বিরোধীদের আনা একটি প্রস্তাবও, অ্যামেন্ডমেন্টের যে প্রস্তাব আনা হয়েছিল, সে একটিও গ্রহণ করা হয়। দেখুন, বিরোধীদের যে অ্যামেন্ডমেন্ট গুলো ছিল, সেই অ্যামেন্ডমেন্ট গুলো কোনো প্রয়োজন নেই। তার কারণ প্রয়োজন ছিল না বা গ্রহণ করার জায়গা ছিল না, এই জন্য জেপিসিতে আমাদের বিরোধীরা ছিলেন, এবং জেপিসিতে তারা যে কটি রিকমেন্ডেশন দিয়েছিল, এটা করতে হবে, এটা করা ঠিক হচ্ছে না, ওটা করা ঠিক হচ্ছে না, সব সরকার মিলে ইনকর্পোরেট করেছে। তার মানে আপনি কি বলছেন? আপনি গেলেন, বললেন যে আমাকে মাংস ভাত দিতে হবে, একটা চিতল মাছের পেটি দিতে হবে, ইলিশ দিতে হবে, আমি খাবো। আপনাকে সব দেওয়া হলো, বেরিয়ে এসে বলছেন যে না, আমাকে ইটালিয়ান খাওয়াতে হবে, পিজা খাওয়া, তা তো চলতে পারে না। আপনি একবার দাবি করছেন এই ঢোকাতে হবে বিলে, সব ঢুকিয়ে নিয়ে হয়েছে, আবার বলছেন আমরা ইয়ে দেবো, সংশোধনী দেব। এটা কোনো প্রয়োজন নেই সংশোধনী দেওয়ার। ভবিষ্যতে যদি মনে হয় কোনো যে বিলের এই জায়গায় রেক্টিফিকেশন দরকার আছে, সংশোধনী আসবে।
এই যে 26,000 শিক্ষকের চাকরি গেল 3 মাসের মধ্যে এই 26,000 পদ পূরণ করবে এই সরকার, ফলে সেই যখন দুর্নীতির প্রসঙ্গ এত বড় প্রসঙ্গ, এটাকে কিভাবে দেখছেন? এখানে তো একটা আপনাদের না না, এটা আদালত, আমি আদালতকে, মহামান্য আদালতকে অনুরোধ করব, হাত জোড় যে তাদের নিগরানিতে যেন নিয়োগ প্রক্রিয়া হয়, নচেত এটা দ্বিতীয়বার সুযোগ করে দেবে তৃণমূল কংগ্রেসের নেতাদের যা পয়সা তোলার জন্য। এমনিতে এই যারা পয়সা পয়সা তোলাতে অভিযুক্ত শান্তনু মান্দ্র সব তো বাইরে বেরিয়েছে, বেরিয়ে আবার কলার ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি এদের আবার সুযোগ হয়ে আসবে, তাদের আবার বান্ধবী টান্ধবীরা তো আজকাল লোকসভাতেও আছে শুনেছি, তো তাদেরও একটা সুযোগ হয়ে যাবে পয়সা তোলার। हो गया? अच्छा, पिछले कौन सी? ए सारे एक साथ आए, सारे एक साथ आइए। দাদা পেশাচিয়া অঞ্চলে একজন যুবা এবং সাক্ষাৎ চালান চৈতন্য সাহা। आ जाओ, वाइट तो हम भी करेंगे।